নীলা, তুমি গেট খোলো। আমি জানি তুমি ঘরের ভিতরে আছো। নীলা, গেটটা খোলো। তুমি এখান থেকে চলে যাও শহীদুল, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি? আমাদের 3 বছরের ভালোবাসা আজকে তোমার কাছে কেলেঙ্কারি মনে হচ্ছে? তুমি না আমাকে বলেছিলে আমি যেমনই হই না কেন, আমি যেই কাজই করি না কেন, তুমি আমারই থাকবে। আর আজকে তোমার গেটটা খুলতে এত লজ্জা কিসের? আস্তে কথা বলো, প্লিজ আস্তে কথা বলো। বাবা বাড়িতে আছেন, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো শহীদুল। আমি পরিস্থিতি বুঝতে আসিনি, আমার উত্তর চাই। নীলা, আমি নাকি শুনলাম তোমার কালকে বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথাটা কি সত্যি? চুপ করে থেকো না নীলা, আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। তুমি বলো, এই কথাটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। সত্যি? আর এটা আমি জানলাম বাজারের দোকানের একটা লোকের মুখ থেকে। তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না? তোমাকে বলে কি হতো শহীদুল? তুমি কি করতে পারতে? তুমি কি আমার বাবাকে গিয়ে বলতে পারতে যে তুমি একটা রাজমিস্ত্রি? তুমি দিন শেষে কত টাকা পাও? 300, 400? এই টাকা দিয়ে তুমি কি আমার বাবার সামনে দাঁড়াতে পারতে? টাকাই সব হলো নীলা। আমার এই দুটো হাত দেখেছো? এই হাত দিয়ে আমি অন্য স্বপ্ন বাড়ি তৈরি করি। আমি একটা ছোট্ট ঘর বানানোর স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের কি কোনো দাম নেই? স্বপ্নে পেট ভরে না শহীদুল, বাস্তবতা অনেক কঠিন। তুমি যাও এখান থেকে। আমি যাব না, আজকে আমি ফসলটা করেই যাব। তুমি ঘর থেকে বেরাও, না হলে আমি এই পাড়া চেঁচিয়ে মাথায় তুলবো। তুমি আমাকে অপমান করবে শহীদুল। অপমান তুমি তো আমার ভালোবাসাকে করছো। বেরিয়ে আসো বলছি। তুমি এখান থেকে চলে যাও শহীদুল, নাহলে কিন্তু তুমি আমার মরমুখ দেখবে। কিরে শহীদুল, হাতে কুন্নি ধরে সে কখন থেকে দাঁড়িয়ে আছিস? মশলা তো সব শুকিয়ে গেল। হ্যাঁ কাকা, আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি তোর মুখটা কেমন অন্ধকার করে রেখেছিস। তোর শরীর টরীর সব ঠিক আছে তো? না কাকা, শরীর ঠিক আছে, মনটা আসলে। ওসব বাদ দাও, দাও ইটগুলো এগিয়ে দাও। শোন, আমরা হলাম দিনমজুর। আমাদের শরীরে অসুখ হতে পারে, কিন্তু মনের অসুখ বাঁধানো সাজে না। মনের অসুখ হলে পেটে আর ভাত জুটবে না। নে এবার তাড়াতাড়ি হাত চালা। কাকা, একটা কথা জিজ্ঞাসা করব? কি বলবি বল। মানুষ কি শুধু ইটের দেয়াল দেখি? এই যে আমরা এত কষ্ট করি, ঘাম ঝরিয়ে এই ইটের দেয়ালটা বানাচ্ছি, এই দেয়ালে কি আমাদের হাতে ছোঁয়া, আমাদের মমতা কিছুই লেগে থাকে না? পাগল নাকি তুই? আমরা হলাম ভাড়া করা শ্রমিক। কাজ শেষে টাকা নেবো, বাড়ি চলে যাব। যার বাড়ি সে এসির তলায় ঘুমাবে কি ফ্যানের তলায় ঘুমাবে, সেটা জেনে আমাদের কি লাভ? সে আমাদের কথা মনে রাখলেই বাকি আর না রাখলেই বাকি। তুই আজ এত বড় বড় কথা বলছিস কেন বলতো? ওই মেয়েটার ব্যাপার বুঝি? কোনো মেয়েটার ব্যাপার না তো? মেয়েটা আজকে আমাকে ফিরে দিয়েছে কাকা। ও বলেছে আমি রাজমিস্ত্রি, আমার কোনো যোগ্যতা নেই। তা ভুল কি বলেছে? তুই তো রাজমিস্ত্রি, রাজপুত্র তার না। ওসব বড় লোকের মেয়েকে নিয়ে তুই স্বপ্ন দেখা বাদ দে। এখন জলদি হাত চালা। মালিক এসে যদি দেখে এখনো কাজ কমপ্লিট হয়নি, তাহলে আজকের হাজিরা কেটে নেবে। হাজরে কাটলে কাটুক, তাতে আমার কোনো যায় আসে না।
যেখানে আমার স্বপ্নের ঘর ভেঙে চুরমার হয়ে গেল, আর সেখানে আমি অন্যের ঘর বানিয়ে কি করব? এই চুপ কর, মালিক আসছে। কি ব্যাপার, কাজ এগাচ্ছ না কেন? আমি কি তোমাদেরকে গল্প করার জন্য টাকা দিই? এই ছেলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেওয়ালটা কি জাদুমন্ত্র দিয়ে উঠবে? না স্যার, কাজ করছি। কাজ করছো না ঢং করছো? শোনো, সামনের মাসের 1 তারিখে আমার মেয়ের বিয়ে, প্যান্ডেল হবে এখানে। তার আগে যদি বাউন্ডারির দেয়াল কমপ্লিট না হয় তাহলে 1 পয়সাও দেবো না। মেয়ের বিয়ে? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে। কেন, দাওয়াত খেতে চাও নাকি? আগে কাজ শেষ করো, তারপর বকশিসের কথা ভাবা যাবে। আর শোনো, ফিনিশিং যেন ভালো হয়। আমার হবু জামাই খুব খুঁতখুঁতে, কারণ সে একটা বড় ইঞ্জিনিয়ার। জি স্যার, ফিনিশিং ভালোভাবেই করব। এমনভাবে দেয়াল তুলে দেব যাতে ভিতরকার কান্নার সাউন্ড বাইরে না আসে। কি বললে? কিছু না স্যার, আমি কাজ করছি। খোকা, ও খোকা, ভাত বেড়েছি, আয়। খিদে নেই মা, তুমি খেয়ে নাও গা। সেই দুপুর থেকে কিচ্ছু মুখে দিসনি, মুখটা অমন শুকনো কেন বাবা? কাজে গিয়েছিলিস, কেউ কিছু বলেছে? না মা, কেউ কিছু বলেনি। শহীদুল, তুই কি কিছু আমার কাছ থেকে লুকাচ্ছিস? আমি তোর মা, আমি তোর চোখের দিকে তাকালেই সব বুঝতে পারি। তোর বুকে এখন ঝড় চলছে। নীলার সাথে কি কিছু হয়েছে? মা, গরিব হওয়াটাই কি পাপ? কেন বাবা, তুই এই কথা বলছিস কেন? আমরা গরিব বলে কি আমাদের ভালোবাসা কোনো দাম নেই? বড় লোক হতে গেলে কি মানুষত্ব বিসর্জন দিতে হয়? কি হয়েছে তোর? আমাকে সব খুলে বল। নীলা আমাকে ছেড়ে দিয়েছে মা। ওর বাবা বিয়ে ঠিক করেছে একটা ইঞ্জিনিয়ার ছেলের সাথে। নীলা আমাকে বলেছে আমার মতন রাজমিস্ত্রির সাথে জীবন কাটানো অসম্ভব। আমি তোকে আগেই বলেছিলাম বাবা, ওরা হচ্ছে চাঁদ আর আমরা হচ্ছে সামান্য একটা মাটির প্রদীপ। আর এই সামান্য একটা প্রদীপ হয়ে কখনোই চাঁদের নাগাল পাওয়া যায় না। তুই কষ্ট পাস না বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিসের ভালো মা? আমি তো কোনো অন্যায় করিনি। আমি খেটে খাই, চুরি তো কখনো করিনি। তাহলে মা, আমার কপালে এত দুঃখ কেন? আমি আর সহ্য করতে পারছি না মা, আমি আর সহ্য করতে পারছি না। সাহস করতে হবে বাবা, পুরুষ মানুষকে পাথর হতে হয়। তুই ভেঙে পড়লে আমি কার মুখ চেয়ে বাঁচবো? তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে, কালকে আবার তোকে কাজে যেতে হবে। ওই কাজ আমি আর করব না। ওই চৌধুরীর বাড়িতে আমি আর কাজ করতে যাব না। না গেলে খাবি কি? আর তোর বাবার ওষুধের টাকা? জেদ করিস না বাবা, গরিবের রাগের কোনো দাম নেই। তুমি বুঝবে না মা, যেই বাড়িতে আমার ভালোবাসার কবর রচিত হচ্ছে সেই বাড়িতে আমার এই হাত দিয়ে কীভাবে দেয়াল গাঁথবো? প্রতিটা ইটে আমার কলিজা ছিঁড়ে যাবে মা। তবুও যেতে হবে রে বাবা, পেটের জ্বালা বড়ই জ্বালা। তোর বাবার কসম, তুই কালকে কাজে যাবি। তুমি এখনো এখানে কাজ করছো শহীদুল? তোমার কি আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই? আত্মসম্মান? সেটা তো কবেই তোমার পায়ের তলায় পরে পিষে শেষ হয়ে গেছে। এখন শুধু পেটের দায় কাজ করছি ম্যাডাম। আমাকে ম্যাডাম বলে ডাকবে না, শুনতে খুব বাজে লাগে। কেন,
তুমি ইঞ্জিনিয়ার সাহেবের বউ হবে, তোমাকে ম্যাডাম ডাকাতে স্বাভাবিক। রাজমিস্ত্রির মুখে কি নীলা নামটা মানায়? তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বলছো? আমি কি নিজের ইচ্ছায় এই বিয়ে করছি? বাবার হার্টের অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছে কোনো টেনশন দেওয়া যাবে না বাবাকে। আমি কি করতাম বলো? বাহ, চমৎকার অজুহার। বাবার হাটের দোষ দিয়ে প্রেমিকের হাতটাই ভেঙে দিলে, খুব ভালো করেছো। তুমি বুঝবে না শহীদুল, সমাজ সংসার এসবের অনেক নিয়ম আছে। নিয়ম তো শুধু গরিবদের জন্য। আচ্ছা নীলা, একটা সত্যি কথা বলবা? ওই ইঞ্জিনিয়ার ছেলেটা তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। সে কি জানে তোমার চায়ের কাপে চিনি কম লাগে? সে কি জানবে বৃষ্টি হলে তোমার জ্বালানোর পাশে বসে থাকতে ভালো লাগে? চুপ করো শহীদুল, প্লিজ চুপ করো। চুপ তো আমি সারা জীবনকার জন্যই করে যাব। শুধু একটা কথা মনে রেখো, তুমি যখন এই দেয়ালে হাত দেবে, তখন তুমি মনে করবে তুমি আমার বুকে হাত দিয়েছো। শান্তি পাবে তো? তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? রাজমিস্ত্রিরা কখনো অভিশাপ দেয় না, তারা শুধু দীর্ঘ শ্বাস ফেলে। আর সে দীর্ঘ শ্বাসে বড় বড় দেয়াল নড়ে ওঠে। যাও, ভিতরে যাও, রোদে তোমার গায়ের রং কালো হয়ে যাবে। ইঞ্জিনিয়ার সাহেব আবার কালো বউ পছন্দ করবে না। এই যে মিস্ত্রি, এদিকে শোনো। জি স্যার, বলুন। কাজ তো প্রায় শেষ। কাল আমার মেয়ের বিয়ে। প্যান্ডেলের বাঁশগুলো যেন শক্ত করে পোতা হয়, আর গেটের ডিজাইনগুলো যেন রাজকীয় হয়। আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। টাকা চিন্তা আমি করি না স্যার, কাজ ঠিকই হবে। কিন্তু আমার একটা অনুরোধ ছিল। কি অনুরোধ শুনি? কালকে বিয়ের সময় আমি থাকবো না। আমার কাজ আমি আজকেই শেষ করে দিয়ে চলে যাব। কেন? কাল তো অনেক কাজ থাকবে। লোকজনকে খাওয়ানো, সব দেখাশোনা করা। তোমাকে দরকার হয় ডবল হাজিরা দেবো। সব কিছু টাকা দিয়ে কেনা যায় না স্যার। আমি কালকে থাকতে পারবো না। কালকে আমার একটা জরুরি কাজ আছে। গরিব মানুষের আবার জরুরি কাজ? শোনো, কাল যদি তুমি না আসো, তাহলে তোমার এই মাসে পুরো টাকায় আটকে দেবো। আটকে দেবেন? দরকার আমার টাকা লাগবে না, কিন্তু আমি কালকে কাজে আসতে পারবো না। বিয়াদব ছেলে, আমার মুখের ওপর কথা বলো। কাজ জোরে, এত তেজ তোমার? তেজ নয় স্যার, একটা ব্যথা, অনেক বড় একটা ব্যথা। আপনার মেয়েকে আমি ছোটবেলা থেকে চিনি। তার বিয়েটা আমার চোখের সামনে দেখাটা আমার পক্ষে সম্ভব না। ও, তুমি তাহলে সেই ছেলে নীলা যার কথা বলেছিল? ছি ছি ছি, তুই সামান্য একটা রাজমিস্ত্রি হয়ে আমার মেয়ের দিকে নজর দিয়েছিলি? তোর তো সাহস কম নয়। সাহসটা নজর দেওয়া ছিল না স্যার, স্বপ্ন দেখানো ছিল। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। আমি আজকেই কাজ ছেড়ে দিচ্ছি। দাঁড়াও, কাজ ছেড়ে যাবে মানে? আমার ক্ষতি করে যাবে? আজ রাত জেগে হলেও আমার বাড়ির সিলিংয়ের কাজ তোমাকে শেষ করে যেতে হবে, না হলে পুলিশ দিয়ে তোমাকে চুরির কেসে ফাঁসিয়ে দেবো। একটা কথা মনে রেখো, আমি চৌধুরী। পুলিশ ডাকার দরকার নেই স্যার, আজকে আমি কাজ শেষ করেই যাব। রাজমিস্ত্রির কথা আর ইটের গাঁথনি দুটোই শক্ত হয়, কখনো ভাঙে না। তুমি এত রাতে এখানে কি করছো? যাও, ঘরে যাও, কালকে তোমার বিয়ে। আমি আর পারছি না শহীদুল, আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে এখান থেকে নিয়ে চলো শহীদুল, আমি সব কিছু ছেড়ে তোমার সাথে থাকতে চাই। এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই নীলা, এখন অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়নি, এখনো সময় আছে। চলো আমরা পালিয়ে যাই। আমি ওই ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে চাই না।
আবেগ দিয়ে জীবন চলে না নীলা। কাল সকালে যখন খিদে পাবে তখন তোমার এই রাজমিস্ত্রির ঘরে তোমার দম বন্ধ হয়ে আসবে। তুমি এসি ঘরে থাকা মানুষ, টিনের ঘরের নিচে তুমি কখনোই থাকতে পারবে না। আমি পারবো, আমি কথা দিচ্ছি আমি পারবো। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। দেখো নীলা, আমি একটা ঘর বানিয়েছি। কার জন্য জানো? তোমার আর তোমার বরের জন্য। এই ছাদটা আমি এমনভাবে বানিয়েছি যেন কোনো ঝড় বৃষ্টি তোমাকে স্পর্শ না করতে পারি। আমি শুধু চাই তুমি যেন সুখে থেকো। আমাকে ভালো সাজার নাটক দেখিও না। তুমি আসলে একটা ভীতু। তুমি আমার দায়িত্ব নিতে ভয় পাচ্ছ। হ্যাঁ, আমি ভীতু। আমি শুধু ভয় পাই তোমার এই চোখে জলকে। আজকে যদি আমরা পালিয়ে যাই, কালকে তোমার বাবা হার্ট অ্যাটাক করবে। তখন তুমি আমাকে সারা জীবনে ক্ষমা করতে পারবে না, আর আমাকে দোষ দেবে। তার চেয়ে ভালো আমি এই খারাপ হয়েই থাকি। তুমি সত্যি আমাকে ভালোবাসো না শহীদুল? ভালোবাসি বলেই তো আমার নিজের হাত দিয়ে তোমার বাসর ঘর সাজিয়ে দিচ্ছি। এর চেয়ে বড় প্রমাণ আর কি দেব? এখন তুমি যাও নীলা, ওই দেখো ভোর হয়ে উঠছে। নতুন জীবন তোমার অপেক্ষা করছি। ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো, এই দালানটা হয়তো থাকবে, কিন্তু এর ভিতরে যে মানুষটা থাকবে সে কোনোদিন জ্যান্ত থাকবে না। সে একটা লাশ হয়ে বেঁচে থাকবে। শহীদুল, শহীদুল রে, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হলো কাকা, এত হুলস্থুল করছো কেন? তুই কোথায় ছিলি? সারা রাত বাড়ি যাসনি? তোর মা মা? মায়ের কি হয়েছে? কাল রাতে তোর মায়ের শরীর খুব খারাপ করছিল। আমরা ডাক্তারও ডেকেছিলাম, কিন্তু কিন্তু কি? থামলে কেন কাকা, বলো। তোর মা এই পৃথিবীতে আর বেঁচে নেই শহীদুল। শেষবার শুধু তোর নাম ধরে ডাকছিল। মা নেই? মিথ্যে কথা। মা বলেছিল আমি বাড়ি ফিরলে আমাকে নিজের হাতে ভাত খাওয়াবে। মা আমাকে ছেড়ে থাকতেই পারে না। পাগলামো করিস না বাবা, চল তোর মায়ের লাশ দাফন করতে হবে। কেন? কেন আমার সাথে এরকম হয়? এইদিকে আমার ভালোবাসাকে হারালাম, আর একদিকে আমার মাকে। আমি কি দোষ করেছিলাম যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? আমি তো একটু সুখ চেয়েছিলাম। কাকা, তুমি শোনো, ওই চৌধুরীর বাড়িতে একটা খবর দিয়ে আসো। কি খবর? গিয়ে বলো রাজমিস্ত্রি তার শেষ কাজটা নিখুঁতভাবে করে দিয়েছে, কিন্তু তার নিজের জীবনের স্বাদটা ধসে পড়েছে। ওরা যেন সুখে থাকে। চল বাবা চল। হ্যাঁ চলো, মায়ের কাছে যাই। এই শহরে ইটের দালান অনেক হয়েছে, কিন্তু মানুষের জায়গা নেই।